একটি দুটি কাছের মানুষ, একটি দুটি দূরে, বিন্দু বিন্দু কান্না হাসি তোমার আমার সুরে। একটি দুটি প্রজাপতি দাউড়িয়ে শূন্যে, আকাশ ভরা সূর্য তারা তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে, তোমার আমার জন্যে। গল্পের ঘর গল্পের বাড়ি, স্বপ্ন অল্প স্বল্প, জমিয়ে রাখি বুকের ভেতর। এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প, এই যে গৃহ গল্প। দিনের পর দিন তোদের ভয় সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এইভাবে আর একটা দিনও চলতে পারে না। আপনাকে দেখছি, আপনার মধ্যে পরিবর্তনটা দেখছি। আপনি যে কতটা নিচু জাতের মানুষ সেটা কি আপনি জানেন? আপনি আসলেই একটা বাজে টাইপের মহিলা। আমি তো খুব বড় মানুষ, আর বড় মানুষ তো যখন তখন রাগ করে না। তোমাকে আর এক সপ্তাহ সময় দিয়েছি। কিসের? মৃত্যুর। তাহলে তুমি আগে থেকে জানতে ফোনটার কথা? কতদিন ধরে আসছে ফোনটা? এক সপ্তাহ। আমি আম্মা আব্বা অবশ্য আগে থেকেই জানতাম। তা আমাকে বলোনি কেন? তুমিও তো আমাকে অনেক কিছু বলো না। আর তাছাড়া আমি ভেবেছিলাম যে নিছক ভয় দেখানোর জন্য বোধহয় ফোনটা আসছে। আর ভয়টায় পেয়ে গেলে তো চুকে বুকে গেল, ব্যাস। আমি জানি ফোনটা কে করেছে। কে? জুনায়েদ। জুনায়েদ চাচা কি স্বার্থ এখানে? দেখছি। কেমন আছো মা? ভালো। হাই বসুন। কেমন কাটছে দিনকাল? বসেন। হ্যাঁ বসি। নাস্তা চলবে তো? চলবে। ভাবি কোথায়? ওপরে, আমি ডেকে আনছি। না থাক, এখন আর ডাকতে হবে না তোমাকে। ভাবি আমাকে ফোন করে আসতে বলেছিলেন। কি ব্যাপার বলো তো? কই সেরকম তো কোনো ব্যাপার না, কিছু হয়নি তো। মশিউর, তোমাকে নাকি কে বারবার ফোন করে বিরক্ত করছে? এনিথিং রং? আমাকে বলতে পারো, আই ক্যান হেল্প ইউ। কিভাবে? এই ধরো টেলিফোন অফিসে গিয়ে এই বাড়িতে যত ফোন আসে সব নাম্বারগুলো রেকর্ড করে ফেলবো। লাস্ট ফোনটা কখন এসেছিল? এই 1 ঘন্টা আগে একটা ফোন এসেছিল। জুনায়েদ কখন এসেছেন? ও ভাবি এই মাত্র। উপরে চলে আসেন, কথা আছে। রাস্তাটা থাক, আমি উপর থেকে ঘুরেই আসি। হ্যাঁ কেমন আছেন আপনি?
ভেতরে আসো। আচ্ছা, আপনি আমাদের দেখলে কথা বলেন না কেন? আপনি বসুন, আমি মাকে ডেকে দিচ্ছি। আমি সৌরভ আর শোভনের সঙ্গে দেখা করতে এসেছিলাম। ভাইয়ারা কেউ তো বাসায় নেই। ও, তাহলে তাহলে আমি আসি। না, বসো। কেমন আছো তুমি? কোথায় ছিলে তো? তোমার মেয়েটা খুবই সুন্দর হয়েছে। কথা হারাবার চেষ্টা করো না। শামীম, তোমার ছেলে জানলে কখনই আমি বাড়িতে আসতাম না। তাহলে কেন এসেছিল? বললাম তো, ও মিথ্যা কথা বলে আমাকে এখানে দিয়ে এসেছিল। আর এখন যখন জানলে সত্যি, তোমাকে দেখে খুব অবাক লাগছে। কেন? এক মহিলা তার দুজন স্বামীর মাঝখানে দাঁড়িয়ে হাসপাস করছে, তাই? না, এক মহিলা যে আমাকে অনেক বছর আগে পাগল বলে ছেড়ে এসেছিল, অথচ কি আশ্চর্য, এত বছর পর কোনো প্রয়োজন ছাড়াই আমি সুস্থ হয়ে তোমার সামনে দাঁড়িয়ে আছি। আর সুস্থতা আর অসুস্থতার মাঝখানকার সময়টা বোঝার চেষ্টা করছি। চলি, চলো, হাত ছেড়ে চলে যাও। আপনাকে সব খুলে বলা ছাড়া আমি আর কোনো পথ পাচ্ছি না জুনায়েদ ভাই। এতটা বছর ধরে আমার সব বিপদে আপদে আমি তো আপনাকেই ডেকেছি, আর এখন যদি আপনি... ভাবি, আপনি যা শুনেছেন সেগুলো সত্যি কি মিথ্যা এ ব্যাপারে আমি কিছু বলতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে আপনি বিশ্বাস করেছেন সবকিছুর জন্য আমি দায়ী। না, ঠিক মানে সন্দেহ। আপনি যে আমাকে এখানে ডেকে সরাসরি সবকিছু জিজ্ঞেস করলেন সেজন্য কিন্তু আমি কৃতজ্ঞ। অন্তত একজন তো জানতে চাইল, কিন্তু আমার এতকালের বন্ধু আকাম, যাকে আমি সবকিছু বলতে চাইলাম, সে শুনলই না। আপনি আমাকে সব খুলে বলেন, আমি ওকে জিজ্ঞেস করব। না ভাবি, তার দরকার নেই। যে জানতে চায় না তাকে শোনানোর কোনো মানে হয় না। তার চেয়ে বরং আমি আপনার জন্যই বলি, এই যে মশিউরের সাথে আমাদের সম্পর্ক, আসলে এটা যে কোথায় দাঁড়িয়েছে আমি ঠিক বুঝতে পারি না। আমিও বুঝতে পারছি না। হ্যাঁ, কিন্তু আমি তো তার জন্য সবসময় উপকার করার চেষ্টাই করেছি। ব্যবসার জন্য আমি তাকে টাকাও দিতে চাইলাম। তাহলে সেটা অবশ্য বুসরা ওকে নিতে দেয়নি। বুসরা যেন একটু কেমন। না না ভাবি, আমি কিন্তু ওটার জন্য একদম মাইন্ড করিনি, কিন্তু আমার মনে হয় ওই টাকা দিতে চাওয়াটাই বোধহয় আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। আমি ঠিক বুঝতে পারছি না। আমি বলছি ভাবি, আকাম আর মশিউরের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। তা থাকবে কেন? তাহলে সমস্যাটা হচ্ছে কোত্থেকে? কোত্থেকে? আচ্ছা, কোনো কারণে বুসরা নয় তো? না, আমি শুধু সম্ভাবনার কথা বলছি। হতে পারে না যে আমি টাকাটা ধার দিতে চাওয়াতে বুসরা অপমান বোধ করেছে। হ্যাঁ, আমার
আমার সাথেও আজকাল এই বাড়ি বিক্রি, টাকা পয়সা এসব নিয়ে খটোমটো লেগেই আছে। আমার সাথে অবশ্য খটামটা করতে পারবে না, কিন্তু বানিয়ে বানিয়ে গল্প তো বলতে পারবে, তাই না? হ্যাঁ, এমন হতেও পারে। আবার নাও হতে পারে। দোষ কি আমার একা ছিল? তুমি তো আমাদের কোনো খোঁজ রাখোনি। দিনের পর দিন বাচ্চাদের নিয়ে আমার কিভাবে কেটেছে তুমি জানো? আমি হয়তো তোমার জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে পারতাম, হয়তো সারা জীবন। আমি কিন্তু তোমাকে দোষারোপ করিনি সুরাইয়া। দোষ হয়তো আমার কিছুটা ছিল, কিন্তু তার জন্যে একা আমাকেই শাস্তি পেতে হবে কেন? শামীম বেশ কিছুদিন হয় আমার ওখানে যায় না। আমি নিশ্চিত তোমার এখানেও নেই। আর তোমার ছোট ছেলে দুটো আমাকে কি যেন বলতে চায়, বলতে পারে না। আচ্ছা, তোমার কি মনে হয় না ওরাও শাস্তি পাচ্ছে আমার জন্য? আমাদের জন্য। আর তুমি তো জানো আমি ইচ্ছে করে তোমাদের ছেড়ে যাইনি। তাহলে আমাদের খোঁজ রাখুনি কেন? আমি যখন সুস্থ হলাম তখন তুমি রশিদ সাহেবের সংসার শুরু করেছ। আমি কখনোই চাইনি আরেকটা সংসারে ঢুকে সব কিছু তছনছ করে দিতে, এখনো চাই না। কিন্তু এখন তোমার ছেলেরা তোমাকে আরো অনেক বেশি করে চাই। এ তো আমার বোঝার ভুল। ওরা এখন অনেক বেশি রশিদ সাহেবের ছেলে। শামীম অনেক জেদ করে তোমাদের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছিল। এখন ও নিজেই আমাকে মানতে পারছে না। আর আমি? আমাকে মেনে না নেওয়ার চেষ্টা করছো। সেজন্যই তো প্রথম দিন দেখার পর না চেনার ভান করলে। আমার ভেতর যে কি হয়ে যাচ্ছে তোমরা কেউ বুঝবে না। না, বুঝবো না। আসলে কেউ কারোটা বুঝতে পারে না। জানো সুরাইয়া, যখন তোমাকে প্রথম দেখি তখন মনে হয়েছিল আমার আগের জীবনটাই অনেক ভালো ছিল। যখন আমি কাউকে চিনতে পারতাম না, বুঝতে পারতাম না মানুষের মানুষের সম্পর্ক হলো তখনকার জীবন। এখন মনে হচ্ছে আমি আবার ফিরে যাই অন্ধকার সেলে, যেখানে নিজেকেও দেখা যায় না। একটা কথা বলি, তুমি আমাদের সাথে থেকে যাও, আমি রশিদের সাথে কথা বলবো। চলিস সুরাইয়া, হয়তো তোমার সাথে দেখা হবে না, এই জীবনেই দেখা হবে না। একটা জিনিস লক্ষ্য করেছো বর্ষা? কি? তোমাদের ওই
জুনায়েদ চাচা আসার পর থেকে ফোনটি একবারের জন্য আসেনি। জুনায়েদ চাচা যেভাবে টেলিফোন অফিসের কথা বললো তাতে 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 কি প্রমাণিত হয়? আর যাই প্রমাণিত হোক না কেন, এটা তো বোঝা যায় যে উনি এরকম কাজ করতে পারেন না। বুশরা, জুনায়েদকে চিনতে এখনো তোমাদের অনেক বাকি। ও যে কত গভীর জলের মাছ সেটা আমার চাইতে বেশি কেউ জানে না। এতই যখন জানো তো জুনায়েদ চাচার সাথে নিজেই কথা বলো না কেন? না, আমি চাইছিলাম যে উনি নিজে থেকে কথাগুলো বলুক। কেন? তাতে ওকে হাতে নাতে ধরা যাবে। তুমি কিছুই বলতে পারবে না মশিউর, আমি জুনায়েদ চাচার সাথে কথা। প্লিজ বুশরা, প্লিজ, তুমি আগে থেকে কোনো কথা বলো না। আই এম জাস্ট টায়ার্ড। তোমাদের এই লুকোচুরি দেখতে দেখতে আমি পাগল হয়ে যাব মশিউর। তোমার আর কোনো কথা আমি শুনতে চাই না। আজকের মধ্যেই তুমি জুনায়েদ চাচার সাথে এই ব্যাপারটার একটা সমাধান করবে। আমি তো নিশ্চিত না যে ফোনটা জুনায়েদ চাচাই করছেন। ওমা, তাহলে এতক্ষণ এত কথা বললে কেন? আমার সন্দেহ হচ্ছিল, তাই। কি হলো, তুমি ওইভাবে তাকিয়ে আছো কেন? এখন আমার তোমাকেই সন্দেহ হচ্ছে। তুমি নিশ্চয়ই এমন কোনো একটা কাজ করেছো যেটা গোপন করবার জন্য ওর কাঁধে দোষ চাপিয়ে দেবার চেষ্টা করছো। বুশরা, বুশরা, কি বলছো এসব? মা, তোমার মনে অনেক কষ্ট, তাই না? খুব দুঃখ। আমার পঙ্গু হয়ে যাওয়ার চেয়েও অনেক বেশি। আমার পাপের জন্য তোরা যে অবস্থা। না মা, তুমি কোনো পাপ করনি। তুমি যা করেছিলে সেটা সেই সময়ের জন্য ছিল সত্য, ওটাই ছিল ঠিক। তুই এই কথা বলছিস? অন্যদিকে আমার ছেলেরা কোনোদিন আমাকে ক্ষমা করবে না। মা, তুমি যে ছেলেদের কথা বলছো তারা অনেক স্বার্থপর, শুধুই নিজেদের কথা ভাবে। আমার আর কাউকে চাই না, তুই শুধু আমার সাথে থাকিস। মা, আমাকে তো কেউ সঙ্গে নিতে চায় না। সবার মতো দ্রুত চলার ক্ষমতা যে আমার নেই। সবাই অনেক দ্রুত চলে, অনেক দ্রুত, কেউ কাউকে ছুতে পারছে না। চল চল, আমরা মা মেয়ে মিলে দূরে কোথাও চলে যাই। এই লোকালয় ছেড়ে, অন্তত এই মানুষগুলোর কাছ থেকে অনেক দূরে। তো অনেক দিন আগে আমাদেরকে দূরে সরিয়ে দিয়েছে মা। যেদিন এই ঘরে প্রথম হাসির বদলে কান্না শুরু হয়েছিল, ঠিক সেদিন থেকে ওরা আমাদেরকে অনেক দূরে সরিয়ে দিয়েছে মা। যোজন যোজন দূরে, অনেক দূরে। আপনি তাহলে মার সাথে কি কথা হয়েছে আমাকে বলবেন না? এই ছেলে, বললাম না বিরক্ত করা, যাও তো যাও। আমাকে বলে দিলেই কিন্তু আমি চলে যাব। তোকে আমি কিচ্ছু বলবো না। কিন্তু কেন? কেননা তোমাকে সব কিছু বললো তুমি কিছু করতে পারবে না। যদি পারি। বয়স অল্প তো, মনে হচ্ছে সব কিছু নিমিশে করতে পারবে। তুমি যাও তো, যাও। এই শোনো, তুমি কি বাসা চলে যাচ্ছ? মাকে কিছু জিজ্ঞাসা করো না, কষ্ট পাবে। আপনি আসলে কি চান?
তোমাদের কাছে কিছু চাইনি তো। শোনো, তুমি যদি মনে করে থাকো তুমি আমার কাছে সবকিছু জানতে পারবে, তাহলে ভুল করছো। আমি আসলে নতুন করে কিছুই জানতে চাই না। তাহলে এখানে আসো কেন? হ্যাঁ, প্রথম দিন থেকেই আমার আসলে আপনাকে পছন্দ হয়ে গিয়েছিল। আপনার নাস্তা তো ঠান্ডাই হয়ে গেল জুনায়েদ চাচা। তোমাদের খাওয়া শেষ? জি জি। বৌমা, জি যাও আরেকটা ডিম ভেজে নিয়ে এসো গরম গরম। জি, বসুন। একটু নিয়ে যাও। আপনার সাথে আমার কথা আছে। তাই নাকি? বলো। এখানেই? কেন এখানে সবার সামনে বলা যাবে না? মানে তোমার সাথে কি আমার কোনো গোপন কিছু আছে? বুঝলা, তুমি কিছু জানো নাকি? জি না। মশিউর, বসে চলে গেল কেন? ও এসব ব্যাপার ঠিক পছন্দ করে না। কোন সব ব্যাপার? ও, তার মানে বসরা কিছু জানে? আমার স্ত্রী আর আমার কথা জানবে না? ও, তাহলে তোমার ব্যাপার। আমি তো ভেবেছিলাম বুঝি আমার রিলেটেড। বিষয়টা টেলিফোন। আচ্ছা, ওই তোমার কাছে যে উটকো টেলিফোন আসে সেই ব্যাপারটা? হ্যাঁ। আম্মা, আমি একটু মিথিলাকে দেখে আসছি। হ্যাঁ, জুনায়েদ চাচা কিছু লাগলে আমাকে বলেন। মশিউর, তুমি কথা শুরু করার আগে আমি কয়েকটা প্রশ্ন তোমাকে করতে চাই। বলুন। তুমি যে কথাটা আমাকে বলতে চাইছো সেটা তোমাকে কে বলতে বলেছে? বুশরা। এবং এই মুহূর্তে তুমি সন্দেহ করছো ওই উটকো টেলিফোনটা আমিই করি? সন্দেহ না, আমি নিশ্চিত। কিভাবে? কারণ আমি আর বুশরা লক্ষ্য করলাম আপনি এই বাড়িতে আসার পর থেকে ওই ফোনটি আর আসেনি। বোকার স্বর্গে বসবাস করছো। সেই ফোনটা চলি ভাবি। নাস্তা খেলে না? নাস্তা আমার পেট ভরে গেছে ভাবি, পেট ভরে গেছে। মশিউর, তুমি অবশ্যই বুশরাকে জানিয়ে দিবে ওই ফোনটার সাথে আমার কোনোই যোগাযোগ নেই। বাই। একটু দাঁড়ান। তুমি অবশ্যই বুশরাকে জানিয়ে দিবে ওই ফোনটার সাথে আমার কোনোই যোগাযোগ। চমৎকার চমৎকার। নাস্তা খাওয়ার নাম করে আমার ভয়েস তোমরা রেকর্ড করেছো যাতে ওই টেলিফোনের গলার আওয়াজের সঙ্গে আমার গলাটা মেলাতে পারে, তাই তো? চমৎকার। এটা বোঝা যাবে। মৃত্যুর জন্য প্রস্তুত হওয়া মশিউর, সময় হয়েছে। Very clever.